আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শুরু হলো পবিত্র মাহে রমজান, মুসলমানদের সংযম, আত্মশুদ্ধি ও সিয়াম সাধনার মাস। প্রথম তারাবিতে মসজিদে মুসল্লিদের ঢল। গাজীপুরে টঙ্গীর মাজার বস্তিতে যৌথ বাহিনীর অভিযান, অর্ধশতাধিক আটক, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার। ছিনতাই আর চুরি ডাকাতির হটস্পট হবিগঞ্জের পুরাতন ঢাকা সিলেট মহাসড়ক। চা বাগান বেষ্টিত এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক না থাকায় অপরাধীরা সুযোগ নিচ্ছে, অভিযোগ এলাকাবাসী। দেশে প্রথমবারের মতো খুলনা বিভাগের 10 জেলার মুমূর্ষু রোগীদের জন্য ফ্রি এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করল আদ-দ্বীন ফাউন্ডেশন। নব দিগন্তের সূচনা। এবং গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। চাপ কম থাকায় উৎপাদন করা যাচ্ছিল না ইউরিয়া সার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বছর ঘুরে আবার এসেছে পবিত্র মাহে রমজান। সিয়াম সাধনার মাস রমজানকে সামনে রেখে প্রথম তারাবিতে মসজিদে মসজিদে দেখা গেছে মুসল্লিদের উপচে পড়া ভিড়। বড়দের পাশাপাশি নামাজে এসেছে শিশুরাও। সেহরি খেয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় রোজা রাখেন ধর্মপ্রাণ মুসলমানরা। আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। শুরু হলো পবিত্র মাহে রমজান, সংযম, আত্মশুদ্ধি আর সিয়াম সাধনার মাস। শনিবার বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসে চাঁদ দেখার পর ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে খুশির আবহ ছড়িয়ে পড়ে। এশার নামাজ শুরুর আগে থেকেই মসজিদে দেখা যায় মুসল্লিদের ঢল। অনেকে আবার নামাজের আগে নিজে আতর নিচ্ছেন এবং পরিচিতদের দিচ্ছেন। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে শনিবার রাত 8টায় এশার নামাজের পর আদায় করা হয় তারাবির নামাজ। যে ইমাম সাহেবেরা নামাজ আদায় করেছেন, ওনাদের কোরআন তেলাওয়াত অনেক ভালো লেগেছে গতবারের চাইতে। জীবনের প্রথম এত সুন্দর তারাবি পড়ছি ভাই, মন ঠান্ডা হয়ে গেছে। শুধু বাইতুল মোকাররম নয়, রাজধানীর সব মসজিদে তারাবির নামাজ আদায়ে মুসল্লিদের ভিড় দেখা গেছে। সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহকে খুশি করার প্রত্যয় ব্যক্ত করেন মুসল্লিরা। অতীতের শিক্ষা নিয়ে ভবিষ্যতে যেমন বাংলাদেশ সুখে শান্তি থাকতে পারে, এই আশা আমি সবার কাছে করি। দল মত নির্বিশেষে, জাতি বর্ণ নির্বিশেষে সবাই একসাথে বসবাস করতে পারি, আল্লাহর কাছে এই ফরিয়াদ করি। সিস্টেমের আমূল পরিবর্তন করতে হলে সবকিছু নিরপেক্ষভাবে মানুষের সামনে উপস্থাপন করতে হবে। বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেন কম রাখে, সেটার জন্য আমি দেশবাসীকে বলব। পৃথিবীর অন্যান্য দেশে দাম বাড়ে না, আমাদের দেশে শুধু বাড়ে। আমাদের সংস্কারের কথা বলে প্রতিনিয়ত আমাদের সংস্কারের কথা বলছি, কিন্তু মূলত এই সংস্কার করা দরকার, যে সংস্কারটি হচ্ছে খাদ্য সংস্কার দরকার, যেটা মূল সংস্কার। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। এই মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকবেন মুসলমানরা। মুসল্লিরা পরিবার পরিজন নিয়ে পছন্দের খাবার খেয়ে প্রথম সেহরি করেন। আল্লাহর কাছে হাত তুলে রহমতের জন্য ফরিয়াদ করেন সবাই। পবিত্র এই মাসে আত্মকেন্দ্রিকতা ভুলে সংঘাত ও হিংসা বিদ্বেষহীন এক পৃথিবীর প্রত্যাশা মুসল্লিদের। পবিত্র মাহে রমজানের রহমত ছড়িয়ে পড়ুক প্রতিটি ক্ষেত্রে। ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে দেশ ও জাতির উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা জানিয়েছেন মুসল্লিরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। আজ জাতীয় ভোটার দিবস। তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে, এই প্রতিপাদ্যে দেশে সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন করা হচ্ছে। 2024 সালে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা আজ প্রকাশ করবে নির্বাচন কমিশন ইসি। ভোটাধিকার সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে 2018 সালের 2 মার্চ থেকে দিনটি পালন করে আসছে সংস্থানটি। ঢাকায় সকালে রাজধানীর আগারগাঁয় নির্বাচন ভবনের সামনে থেকে প্রধান নির্বাচন কমিশনার জাতীয় ভোটার দিবস 2025-এর উদ্বোধন করেন। এ সময় নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। এরপর নির্বাচন ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। আজ থেকে কমছে ব্যাংক লেনদেনের সময়।
রমজান মাস জুড়ে ব্যাংকিং কার্যক্রম চলবে দুপুর 2:30টা পর্যন্ত। রমজানে এই সময়সূচিতে গ্রাহকরা লেনদেন করতে পারবেন। আর ঈদ উপলক্ষে 19 মার্চ থেকে ব্যাংকগুলোতে শুরু হবে নতুন টাকা লেনদেন। একজন গ্রাহক একসাথে 18,000 টাকার নতুন টাকা লেনদেন করতে পারবেন। গাজীপুরে টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন অপরাধে জড়িত অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় বিভিন্ন ধরনের মাদক ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়। শনিবার রাতে টঙ্গীর মাজার বস্তিতে যৌথ বাহিনীর এই অভিযান চালানো হয়। কয়েক ঘণ্টা চলা এই অভিযানে সেনাবাহিনীর, র্যাব, বিজিবি, পুলিশ এবং এপিবিএনের বিপুল সংখ্যক সদস্য অংশ নেয়। অভিযানে মাজার এলাকার বস্তির বিভিন্ন ঘরে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র, মাদক ও বিভিন্ন অবৈধ সামগ্রী জব্দ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, রাজধানীর উত্তরা সহ শিল্পাঞ্চল টঙ্গী অপরাধপ্রবণ এলাকা হয়ে ওঠায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে যৌথ বাহিনীর এই অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে অভিযানে আটকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গ্যাস সংকটের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন 1150 টন ইউরিয়া উৎপাদনে সক্ষম আশুগঞ্জ সার কারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে দৈনিক 48 মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। গ্যাস সংযোগ পেলেও চাপ কম থাকায় পুরোদমে ইউরিয়া উৎপাদন করা যাচ্ছিল না। শনিবার সন্ধ্যায় কারখানায় গ্যাস সরবরাহ একেবারেই বন্ধ করে দেওয়া হয়। এতে অনির্দিষ্টকালের জন্য আবারও বন্ধ হয়ে গেছে ইউরিয়া উৎপাদন। কবে নাগাদ উৎপাদন চালু হবে তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক অপারেশন AB মাহমুদ। বাকরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী জাহিদুর রেজা জানান, সরকারি সিদ্ধান্তে গ্যাস সরবরাহ বন্ধ করেছেন তারা। ছিনতাই আর চুরি ডাকাতির হটস্পট হয়ে উঠেছে হবিগঞ্জের পুরাতন ঢাকা সিলেট মহাসড়ক। প্রতিদিনই নীরব এই রাস্তায় ঘটছে এসব ঘটনা। চা বাগান বেষ্টিত এই সড়কের বিস্তীর্ণ এলাকা জুড়ে মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকায় সুযোগটি নিচ্ছে অপরাধীরা। তবে সড়কটিতে টহল বাড়ানো হয়েছে বলছে স্থানীয় পুলিশ। হবিগঞ্জ থেকে আব্দুল হালিমের রিপোর্ট, জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। একসময়ে হবিগঞ্জের চুনারুঘাট তেলিয়াপাড়া সড়কটি ছিল মূল ঢাকা সিলেট মহাসড়ক। 20 বছর আগে নতুন করে ঢাকা সিলেট মহাসড়ক নির্মাণ করা হলে এটি এখন তেমন ব্যবহৃত হচ্ছে না। শুধু সাতছড়ি জাতীয় উদ্যান এবং চা বাগানগুলোতে যাতায়াতের জন্য এখন ব্যবহার করা হচ্ছে সড়কটি। আর রাতে চলছে বালু ও ইটবাহী ট্রাক। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে মহাসড়কটিতেও বেড়েছে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো ঘটনা। ফলে স্থানীয়দের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। এই রাস্তার মাঝে আমাদের নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। সন্ধ্যার পরে এই চাঁদপুর বাগানের দিকে কেউ গাড়ি নিয়ে আসতে চায় না। ডাকাতি তো বাইরে গেছে, যার কারণে আর কি বই লাগে আমাদের। রাত্রে সন্ধ্যার পরে এই রোডে দিয়ে এখান থেকে সাতচুরি তেলেবাড়া পর্যন্ত একবারে বই লাগে। সরকারের দিয়ে থাকবো আর কি, তার যাতে এটা প্রতি একটু নজর দেয়, প্রশাসন বাড়ায়, সন্ধ্যার পরে যাতে একটা টহল দল থাকে আর কি। নারীদের জন্য সন্ধ্যার পর থেকে সড়কটি ব্যবহার আরো ঝুঁকিপূর্ণ। এই অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদারের দাবি স্থানীয়দের। এলাকার কিছু দুর্বৃত্ত লোক আছে যারা এই মানুষগুলোকে ছিনতাই করে, অসহায় মানুষগুলো কিছু মালামাল নিয়ে যায়, ওরাদের উপর লুটপাট করে ছিনতাই করে। আমরা চাই যে এই রাস্তাতে নিরাপদ যেমন পাওয়া যায়, সন্ধ্যার সময় মেয়েগুলো তবে তেমন এইভাবে আসে না। তবে পুলিশের দাবি, সড়কটিতে বাড়ানো হয়েছে নজরদারি। যে রাতের বেলা 2-1টা গাড়ি যদি যায়, সেক্ষেত্রে তাদেরকে কিছুক্ষণ আমরা কয়েকটা গাড়ি একত্রে নিয়ে ওই যে স্থানগুলো সাতছড়ি যে আপনার নেটওয়ার্ক পায় না, তাদেরকে ওই রাত্রে ওই সময়টা আমরা একত্রিত করে পরবর্তী স্টেশনের কাছে আমরা নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা তাদেরকে পৌঁছে দিই। শিগগিরই এই পরিস্থিতি পাল্টে যাবে বলেও আশা পুলিশের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। খুলনা বিভাগের 10 জেলার মুমূর্ষু রোগীদের জন্য দেশে প্রথমবারের মতো ফ্রি এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করল আদ্দিন ফাউন্ডেশন। তাদের অভূতপূর্ব এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন স্বাস্থ্য সেবা সংশ্লিষ্টরা। আদ্দিনের দেখানো পথ অনুসরণ করে ভবিষ্যতে অন্যান্য সংস্থাও এ ধরনের সেবামূলক কার্যক্রম শুরু করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া। যশোর থেকে তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম।
স্বাস্থ্যসেবা ক্ষেত্রে অভূতপূর্ব এক উদ্যোগ। প্রথমবারের মতো বিনা পয়সায় হেলিকপ্টারে করে হাসপাতালে রোগী পরিবহন সেবা শুরু করল আদ্দিন ফাউন্ডেশন। এর মধ্যে দিয়ে দেশের স্বাস্থ্যসেবায় উন্মোচিত হল নতুন এক যুগ। শনিবার বিকেলে যশোরে আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের হেলিপ্যাডে বেল 505 এয়ার অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া। এ সময় সংশ্লিষ্টরা জানান, আদ্দিনের এই উদ্যোগের ফলে এখন থেকে বিনামূল্যে জরুরি সেবা পাবেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মুমূর্ষ ও দরিদ্র রোগীরা। আদ্দিনের হটলাইন নাম্বারে যখনই কোনো কল আসবে, হেলিকপ্টার এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে ক্লিয়ারেন্স নিয়ে টেক অফ করবে। এটা আরো বড় আঙ্গিকে যাবে এবং ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ যারা শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন ব্যাপারে অনেক সুযোগ পাচ্ছেন না, তাদেরকে তাদের জীবনকে আলোকিত করবে। এই উদ্যোগের ফলে বহু মানুষ উপকৃত হবে। আমরা অনাকাঙ্ক্ষিত অনেক মৃত্যু রোধে সাহায্য করতে পারবো। এ সময় আল্লাহর সন্তুষ্টির জন্য নিঃস্বার্থভাবে মানুষের সেবা করতে সকলের প্রতি আহ্বান জানান আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। প্রিয় ভাইয়েরা এবং আমার যারা আমার ছাত্রী আছে, আমি সবাইকে বলছি এই কথা, আমরা ডাক্তার হবো, মানুষকে খেদমত করব, কোনো প্রত্যাশার বিনিময় না। আল্লাহ আমাদেরকে কোনোদিন না খায় মানবে না। আমরা কখনো কোনো যাই কাজ করি না কেন, যে সেবাই আমরা করি, প্রত্যেকে আমরা সেবা করি। রাষ্ট্রের বড় জায়গা থেকেও আমরা সেবা করি, আমরা রাষ্ট্রের ছোট্ট একটা জায়গা থেকে আমরা সেবা করি, খেদমত করি। সেটা যেন আল্লাহর জন্য হয়ে যায়, সেটা যেন আল্লাহর জন্য হয়ে যায়, সেটা যেন আল্লাহর জন্য হয়ে যায়। সব কিছু যেন আমার আল্লাহর জন্য নিবেদিত হয়। আমরা যেন প্রভুকে ঘিরে ঘিরে আমার কাজগুলো করি, আমাকে ঘিরে ঘিরে কাজগুলো না করি। সবার কাছে এই আবেদন। আদ্দিনের অনন্য এই সেবা কার্যক্রম নতুন বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে বলে মনে করেন বেবিচক চেয়ারম্যান। এই উদ্যোগটা আমার জানা মতে ওনারাই প্রথম এই উদ্যোগটা গ্রহণ করেছেন, যেসব যাত্রীরা আপনাদের সক্ষমতা নাই কিন্তু ট্রিটমেন্ট দরকার, তাদেরকে বিনামূল্যে অথবা খুব স্বল্প খরচে তাদেরকে বিভিন্ন জায়গায় পরিবহন করে নিয়ে যাওয়া, যাতে তারা আপনার রিকোয়ার্ড স্বাস্থ্য সেবাটা পেতে পারে, যে কোনো জায়গায় যেতে পারে। তো এটা মহৎ উদ্যোগ হলো খুলনা বিভাগের পুরো এরিয়াটাতে চালু হয়েছে এবং খুলনা বিভাগের সমস্ত লোকজন এটা অনেক উপকৃত হবে। খুলনা বিভাগের 10 জেলার 587টি চিহ্নিত স্থান থেকে বিনামূল্যে এয়ার অ্যাম্বুলেন্সে করে রোগী পরিবহন করা হবে যশোরের আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং খুলনা মহানগরীর আদ্দিন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নদী শুকিয়ে যাওয়ায় পিরোজপুর পৌরসভার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। এতে চরম ভোগান্তিতে পড়েছে পৌরসভায় বসবাস করা 2 লক্ষাধিক মানুষ। দিনে দুবেলা 2 ঘন্টা পানি দেওয়ার কথা থাকলেও মিলছে না 1 ঘন্টাও। মাঝে মাঝে একদিন পরপর আসছে পানি। এই পরিস্থিতির দ্রুত সমাধানের দাবি এলাকাবাসীর। পিরোজপুর থেকে শফিকুল ইসলাম মিলনের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। জেসমিন বেগম 2 সন্তানের জননী, পিরোজপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আধা কিলোমিটার পথ পায়ে হেঁটে এসে পানি না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে তাকে। খাবার পানির চিন্তায় উদ্গ্রীব তিনি। এ চিন্তা শুধু জেসমিন বেগমের নয়, পিরোজপুর পৌরসভায় প্রতিটি ঘরেই চলছে পানির জন্য হাহাকার। 20 মিনিট 25 মিনিট হাঁটতে যাইয়ে একটু পানির জন্য মানুষের বাসায়, কিন্তু পানি পাওয়া যায় না। পানিতে অনেক কষ্ট হয়। 4-5 বছর ধরে আমরা পানি পাই না। আমরা একদিন পর একদিন পানি পাই, তাও হয়তো 15-20 মিনিট পাই। এই মানুষের বাড়ি হাইটেই নিয়ে খাই, একবারই পরে হেইবারই হারা মানুষের সিরিয়াল। আমরা কি করব? আমাকে একটু পানির ব্যবস্থা আপনারা করে দেবেন। পিরোজপুর 150 বছরের পুরাতন পৌরসভা হলেও জেলার মর্যাদা পায় 1987 সালে। 200 বছর আগেও সুপেয় পানি সরবরাহের জন্য বিভিন্ন এলাকায় নির্ধারিত পুকুর ও নলকূপ ছিল। জনগণের চাহিদা পূরণের জন্য পিরোজপুর জনস্বাস্থ্য বিভাগ 1983 সালে সুপেয় পানি সরবরাহের জন্য চালু করে শোধনাগার। শুরুতে প্রতি ঘন্টায় উৎপাদন হতো প্রায় 50,000 লিটার। সময়ের ব্যবধানে উৎপাদন বেড়ে 2.5 থেকে 3 লাখ লিটারে দাঁড়ালেও চাহিদার তুলনায় তা খুবই সামান্য। শীতকালের শেষে নদী খালবিল শুকিয়ে গেলে কমে আসে পানির সরবরাহ, দেখা দেয় পানি সংকট। ফলে চাহিদা মেটাতে সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। পৌরসভা কর্তৃপক্ষ বলছে পানি সমস্যা সমাধানে নেওয়া হয়েছে উদ্যোগ। 7 টাউনস নামে একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টে আমরা অন্তর্ভুক্ত হয়েছি। এটা ফ্রান্স সরকারের একটা অনুদান। এই প্রকল্পটা হইলে সমস্ত লোকজনকে পানি পৌঁছাতে পারবো মনে হয়, আশা করতেছি।
পিরোজপুর পৌরসভায় প্রতি ঘন্টায় 10 লাখ লিটার পানির চাহিদার বিপরীতে উৎপাদন হচ্ছে মাত্র 2.5 থেকে 3 লাখ লিটার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনে স্থায়ী শান্তি অর্জনের জন্য অটল সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাজ্য। লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি দপ্তর 10 নম্বর ডাইনিং স্ট্রিটে জেলেনস্কির সাথে দ্বিপক্ষিক বৈঠক শেষে এই কথা জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রায় £2.5 বিলিয়ন ঋণ দেওয়ার কথাও জানান স্টারমার। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে এমন চুক্তিতেই আপত্তি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। তার অভিযোগ, ইউরোপের দেশগুলো ঋণ হিসেবে ইউক্রেনকে যুদ্ধ বরাদ্দ দিলেও আমেরিকার কাছ থেকে তা চাওয়া হচ্ছে প্রতিদানহীন সহায়তা হিসেবে। তাই দ্বিতীয় মেয়াদে এসে ইউক্রেনের খনিজ সম্পদে অর্ধেক ভাগ চান মার্কিন প্রেসিডেন্ট। এসব নিয়ে শুক্রবার হোয়াইট হাউসে নজিরবিহীন বাকবিতণ্ডায় জড়ান ট্রাম্প ও জেলেনস্কি। এরপরই ব্যর্থ সফর শেষে যুক্তরাজ্যে যান জেলেনস্কি। বিশ্ববিদ্যালয়গুলোতে লেজুরভিত্তিক রাজনীতি বন্ধ করা সহ যে কোনো ধরনের অন্যায় রুখে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিক কার্যক্রমের প্রথম দিনে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার এই ঘোষণা দেন। এর আগে গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করে এই সংগঠন। আরও জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে পরিচিতি সভার আয়োজন করে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, যেখানে উপস্থিত হন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র ফেডারেশন, ইসলামী ছাত্র আন্দোলন এবং ছাত্র ইউনিয়ন সহ শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনের নেতারা। রাজনীতি কোনো সমাধান না, সমাধানটা হচ্ছে একটা আদর্শ ভিত্তিক রাজনীতি, যে রাজনীতির মধ্য দিয়ে ছাত্রদের অধিকার, শিক্ষার অধিকার নিশ্চিত হবে। নতুন ছাত্র সংগঠনের এই আগমন আমাদের যে সহাবস্থান, সেই সহাবস্থানের যে জায়গা, সেই জায়গাটাকে আরো সমৃদ্ধ করবে। সবার কাছে এটাই প্রত্যাশা করব, আমাদের রাজনৈতিক সহাবস্থান থাকবে যতদিন পর্যন্ত আমরা অন্যায়ের বিপক্ষে আছি। আমরা এই আজকের মঞ্চ থেকে আমরা বিভাজনকে ভুলে গিয়ে ঐক্য ডাক দিতে চাই। আমরা বলতে চাই, এই ক্যাম্পাস আমার, এই বাংলাদেশ আমার। পরিচিতি পর্বে সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, বৈষম্যহীন দেশ করার যে উদ্দেশ্য নিয়ে জুলাই আগস্টে ছাত্র জনতা জীবন দিয়েছে তা বাস্তবায়ন করবে সংগঠনটি। আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাইনি, আমরা সবসময় লেজভিত্তিক ছাত্র রাজনীতির বিরোধিতা করে এসেছি। আমরা আগামীর দিনও লেজভিত্তিক ছাত্র রাজনীতির বিরোধিতা করে যাব। আগামীর বাংলাদেশও আমরা যে মধ্যমপন্থী ছাত্র রাজনীতির এখানে প্রস্তাবনা দিচ্ছি, সেই মধ্যমপন্থীর ছাত্র রাজনীতির মাধ্যমে আমরা সবাইকে ঐক্যবদ্ধ রেখে এই ক্যাম্পাস সহ বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসকে সন্ত্রাসমুক্ত এবং ঐক্যবদ্ধ রাখতে পারবো বাংলাদেশের প্রশ্নে। এর আগে সংগঠনটির প্রথম কর্মসূচি হিসেবে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতারা। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন তারা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। এবার পাটেক্স খেলার খবর। অ্যাথলেটিক বিলবাওকে 1-0 গোলে হারিয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। নিজেদের মাঠে 4 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় সিমিওনের শিষ্যরা, কিন্তু লি নরমাডের শট অল্পের জন্য লক্ষ্য ভ্রষ্ট হয়। প্রথমার্ধে দুদলই এগিয়ে যাওয়ার সুযোগ পায়, তবে তা কাজে লাগাতে পারেননি স্ট্রাইকাররা। দ্বিতীয়ার্ধে আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজের গোলে লিড নেয় অ্যাথলেটিকো মাদ্রিদ। সেই গোল আর শোধ দিতে পারেনি বিলবাও। এই জয় 56 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান দখল করেছে অ্যাথলেটিকো। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা আছে 2-এ। আরেক ম্যাচে রিয়াল বেটিসের কাছে 2-1 গোলে হেরে শীর্ষস্থানে ওঠার সুযোগ হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ব্রাহিম দিয়াজ শুরুতে দলকে এগিয়ে নিলেও কার্দোসো আর ইস্কোর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল বেটিস। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যাওয়ার মিশনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিকেলে মাঠে নামছে ভারত ও নিউজিল্যান্ড। প্রথম 2 ম্যাচে পাকিস্তান ও বাংলাদেশ 2 দলকে 6 উইকেটে হারায় রোহিত শর্মার দল। দুবারই বড় কোনো রান তাড়া করতে হয়নি টিম ইন্ডিয়াকে।
অন্যদিকে পাকিস্তানকে প্রথম ম্যাচে 60 রানে আর দ্বিতীয় ম্যাচে শান্তর দলকে 5 উইকেটে হারায় কিউইরা। নিজেদের সবশেষ 5 ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে ভারত ও নিউজিল্যান্ড। তাই ফর্মে তুঙ্গে থেকে লড়াইয়ে নামছে দু দল। গ্রুপ চ্যাম্পিয়ন দল সেমিতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার, আর রানার্স আপ দল খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দুবাই বিকেল 3টায় মাঠে নামবে দু দল। পিছিয়ে পড়েও এফএ কাপের পঞ্চম রাউন্ডে পসনাইমাউথ আর্গাইলকে 3-1 গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদে 38 মিনিটে তালো ভিরভের গোলে এগিয়ে যায় পসনাইমাউথ। তাতে চতুর্থ রাউন্ডে লিভারপুলকে বিদায় করা দলটি আরও একবার ইতিহাস গড়ার স্বপ্ন দেখে, কিন্তু পেপ গার্দিওলার শিষ্যরা তা হতে দেননি। প্রথমার্ধের ইনজুরির সময় দলকে সমতায় ফেরান ও রিলে। দ্বিতীয়ার্ধের 76 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এরপর 90 মিনিটে কেভিন ডি ব্রুইনার গোলে 3-1 ব্যবধানে জয় পায় ম্যানচেস্টার সিটি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। শুরু হলো পবিত্র মাহে রমজান। মুসলমানদের সংযম, আত্মশুদ্ধি ও সিয়াম সাধনার মাস। প্রথম তারাবিতে মসজিদে মুসল্লিদের ঢল। গাজীপুরে টঙ্গীর মাজার বস্তিতে যৌথ বাহিনীর অভিযান। অর্ধশতাধিক আটক, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার। ছিনতাই আর চুরি ডাকাতির হটস্পট হবিগঞ্জের পুরাতন ঢাকা সিলেট মহাসড়ক। চা বাগান বেষ্টিত এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকায় অপরাধীরা সুযোগ নিচ্ছে, অভিযোগ এলাকাবাসীর। দেশে প্রথমবারের মতো খুলনা বিভাগের 10 জেলার মুমূর্ষু রোগীদের জন্য ফ্রি এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করল আদ-দ্বীন ফাউন্ডেশন। নবদিগন্তের সূচনা। এবং গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। চাপ কম থাকায় উৎপাদন করা যাচ্ছিল না ইউরিয়া সার। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।